রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন। ফায়ার সার্ভিসের 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে পুড়ে ছাই বেশিরভাগ ঘর। বাস্ট হওয়ার পরে দিয়া এই 2:30টার দিকে শব্দ পাইতেছি আগুন লাগছে আগুন লাগছে। খালি মাল সামনে হ্যাঁ সব বাইর করতে পারি না, কোন জীবনটা লই বাইরে হইছি। দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। গণজাগরণ মঞ্চের লাকি সহ দোষরদের গ্রেফতারের দাবি। আজকের এই পরবর্তীতে হামলা যারা জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং যে কুখ্যাত সন্ত্রাসী লাকি আক্তার আজকে ওখানে পুলিশ আমার নেতৃত্ব দিয়েছে তাকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে। দল নিবন্ধনে থাকছে না নতুন শর্ত। ডিসেম্বরে নির্বাচন দিতে হলে সবকিছুকে আমলে নেওয়া সম্ভব নয়, জানালেন কমিশনার আনোয়ারুল। শিডিউল ডিক্লারের কয়েকদিন আগে এসে একজন আবেদন করলেন যে আমি নিবন্ধন চাই। তখন দেখা যাবে যে সময়ের স্বল্পতার কারণে তিনি তার রেজাল্টটা পাবেন না, আমরাও দিতে পারব। কুষ্টিয়া চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। সংকট বোতলজাত সয়াবিনেও। বিপাকে ভোক্তারা দ্রুত সংকট নিরসনের দাবি। মেহেরপুরে কোনোভাবেই বন্ধ হচ্ছে না তামাক চাষ। কোম্পানির প্রণোদনায় প্রলুব্ধ হচ্ছেন চাষিরা, নীরব স্থানীয় কৃষি বিভাগ। এবং পাকিস্তানের বেলুচিস্তানে জিম্মি ট্রেন থেকে 104 জন উদ্ধার। সেনাবাহিনীর অভিযানে 16 বিচ্ছিন্নতাবাদী নিহত, বাকিদের উদ্ধারে চলছে তৎপরতা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবারে বিস্তারিত। সেহেরির সময় মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তার আগেই পুড়ে যায় বস্তিটির বেশিরভাগ ঘর। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত তার কিছুই জানা যায়নি। এ ঘটনায় শেষ সম্বল হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকে। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম ইউসুফ। সিয়াম সাধনার মাসে সেহরির ঠিক আগ মুহূর্তে নগরবাসী যখন সেহরির প্রস্তুতি নিচ্ছে তখন পুড়ছে মহাখালীর সাততলা বস্তির কয়েকশো ঘর। সহায় সম্বল হারিয়ে বাকরুদ্ধ বস্তিটির বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা জানায় রাত প্রায় 3:30টায় সাততলা বস্তিতে আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে একে একে আরো 7টি ইউনিট যোগ দেয়। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখানে ঢুকার রাস্তাঘাট খুবই সরু, যেখান দিয়ে আমাদের গাড়িগুলো ঢুকতেছে না। তো 12টি ইউনিটের মধ্যে 8টা ইউনিট আমাদের এখানে কাজ করেছে, আর 4টে ইউনিটকে আমরা স্ট্যান্ড বাই রেখেছি। আমরা এখনো আহত বা নিহতর কোনো মেসেজ পাই নাই। আর ক্ষয়ক্ষতি যেটা বলতে আমরা এক একজনের কাছে এক এক রকম তথ্য পাচ্ছি, বাট এটা তদন্ত কমিটি হবে, তদন্ত কমিটি অ্যাকচুয়াল তথ্য বের করতে পারবে। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত সে সম্পর্কে কিছুই বলতে পারেনি সেখানকার বাসিন্দারা। এই 2:30টার দিকে শব্দ পাইতেছি আগুন লাগছে আগুন লাগছে। এরপর যে উন্মাল করে সবাই বাইরে আসছে। যেখানে আগুনের সূত্রপাত ওই কাছেই একটা মিটার রুম আছে, মিটার রুমের উপর আবার ট্রান্সফরমার আছে, বড় ট্রান্সফরমার। এইসব বিষয়গুলো তো আমরা বুঝি না আসলে, বাট ওইখানে বিশাল বড় একটা ব্লাস্ট হয়েছে, যেটার কারণে আগুনটা আরো বেড়ে গেছে। কিন্তু ভাই আকস্মিক এই অগ্নিকাণ্ডে নিজেদের ঘর থেকে সরাতে পারেনি কোনো মালামাল। শূন্য হাতে জীবন নিয়ে বের হন তারা। ওই কোনায় আপনার দাও দাও করে আগুন জ্বলতেছে, আপনার একবারে 5 মিনিটের মধ্যে আপনার প্রায় 200-300 ঘর একদম পুড়ে গেছে। ঘটনা কিভাবে জানি না, আমরা কিছু ঘুমাইয়া ভাত খাইতে উঠতে শুনি যে আগুন আর আগুন, কিভাবে কি লাগছে না লাগছে কইতে পারি না। এই ঘটনায় সাততলা বস্তির পুড়ে গেছে বেশিরভাগ ঘর। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। আগুনের ক্ষয়ক্ষতি নিয়ে আরো জানাতে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং বাসিন্দারা এই বিষয়ে কি বলছেন, বিস্তারিত জানাবেন। তো আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে রাত 3:30টার দিকে এখানে আগুনের সূত্রপাত হয় এবং পরবর্তীতে আমরা দেখছি এখন পর্যন্ত এখানে কিন্তু কয়েক ঘন্টা চেষ্টার পরে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং সেখানে কিন্তু কমপক্ষে 12টি ইউনিট ফায়ার সার্ভিসের কাজ করেছিল এবং আগুন কিন্তু এখন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। তবে পোড়ার যে অস্তিত্ব সেটি কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে এবং যারা এখানে বসবাস করতেন তারা কিন্তু আসলে শুধু নিজের জীবনটা নিয়ে বের হতে পেরেছেন এবং বাড়ির যে আসবাবপত্র মালামাল কোনো কিছু আসলে সেভাবে
এখান থেকে নিয়ে যেতে পারেননি। এবং আমরা দেখছিলাম এখানে কথা বলছি সবার সঙ্গে, মোটামুটি তারা যেটি বলছেন যে কমপক্ষে 250 থেকে 300 ঘর এখানে ছিল, অর্থাৎ সেগুলোতে অনেক ঘরে 3 থেকে 4 জন করে সদস্য ছিল। যেহেতু রোজার দিন ছিল এবং শেষ রাতে সেহরির জন্য ওঠার একটি বিষয় ছিল, ফলে অনেকেই কিন্তু 3:30 4টার দিকে অনেকে জাগনা থাকে, ফলে যে হতাহতের যে ঘটনা সেটি কিন্তু সেভাবে ঘটেনি। তবে মালের যে সব ক্ষতি সেটি কিন্তু অনেকটাই হয়েছে এবং সাধারণ মানুষের যারা এখানে বসবাস করতেন তারা কিন্তু অনেকটা নিঃস্ব হয়ে পড়েছেন এই মুহূর্তে। এবং যেহেতু ফায়ার সার্ভিস এসেছিলেন, 12টি ইউনিট সেখানে কাজ করেছে এবং পুরোপুরি আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে এসেছে। তবে যে সব মালামাল ক্ষতি হয়েছে সেটি কিন্তু যারা এখানে বসবাস করতেন তাদের জন্য বড় একটি ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা দু একজনের সাথে একটু কথা বলবার চেষ্টা করব। ঠিক আপনারা কিভাবে দেখছিলেন, কখন আগুনটা? আমার বাসায় সাইডে রাত্র 3:30টার দিক দিয়ে শুনি যে আগুন লাগছে। পরে আসিয়া মানুষজন জাগাইলাম, জাগানোর পরে মানে 10 মিনিটের ভিতরে সব পুড়ে শেষ। তারপরে ফায়ার সার্ভিস আইলো, আইয়া আগুন নিয়ন্ত্রণে আনতো মনে করেন আধা ঘন্টা সময় লাগছে। এখানে যারা ছিল মনে করেন এদের এখন যারা বরণের কাপড় চোপড়টা পর্যন্ত নিতে পারে নাই, একবারে সবই পুড়িয়ে শেষ। এখন যদি বর্তমানে সরকার যদি কোনো সহযোগিতা করে তাইলে যদি এরা উঠে দাঁড়াইতে পারে, সামনে একটা ঈদ, কেউ চেয়ারই খাইতেও পারে নাই। হ্যাঁ, সবাই পরিস্থিতি নিয়েছে, কেউ উঠছে কেউ উঠবে আর কি, এর ভিতরেই হঠাৎ আগুন। কোন দিক থেকে আগুনটা লেগেছিল জানেন আপনি? আগুনটা লাগছে এই দিক থেকে, এই জায়গা থেকে। কতগুলো মোটামুটি অনুমানিক না হলে তো 500 হবেই। রুম তো ছোট ছোট, তো কি পরিমাণ ক্ষতি হইতে পারে? মোটামুটি ক্ষতি অনেকের, মানে এক একজনের এক রকম ক্ষতি হবে। আমার তো মনে ধরেন যে 30,000 টাকা ছিল, কালকে আমি বেতন এসে রাখছিলাম, টাকাটা পাই নাই। তারপরে আরও জিনিসপাতি ছিল, 4 বস্তা ছিল, এসব আমার নাই, কিছু পাইনি। শুধু বর্তমানে যে অবস্থা দেখতেছেন এই অবস্থায়। আগুন কেমন তীব্রতা কেমন ছিল? আগুনের তীব্রতা মানে খুব বেশি ছিল, মানে বেশির জন্য আমরা কোনো কিছু কেউ নিতে পারিনি, মানে খুব দূরত্ব ছিল। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমরা যেমনটা শুনছিলাম যে আসলে আগুনের তীব্রতা অনেক বেশি ছিল, ফলে তারা আসলে ঘর থেকে শুধু নিজের জীবনটা নিয়ে বের হতে পেরেছেন, এর বাইরে আসলে তেমনভাবে সম্ভব হয়নি। অর্থাৎ 40 মিনিটে 50 মিনিটে যে ফায়ার সার্ভিসের প্রচেষ্টার মধ্যে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে এবং 1.5 থেকে 2 ঘন্টা পরে কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল এখানকার আগুন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। মহাখালী 7তলা বস্তিতে ভয়াবহ আগুন লাগে, পরে ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের 1.5 ঘন্টা চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। আগুনের ক্ষয়ক্ষতি নিয়ে আরো জানাতে, পুলিশের ওপর হামলা এবং ফ্যাসিবাদী দোসরদের গ্রেফতারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা। এ সময় তারা 2013 সালের গণজাগরণ মঞ্চের মুখপাত্র লাকি আক্তারকে পুলিশের ওপর হামলার মূল ব্যক্তি ও ফ্যাসিবাদের দোসর উল্লেখ করে তাকে গ্রেফতারের দাবি জানান বিক্ষোভকারীরা। এছাড়া এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের দাবি করেন শিক্ষার্থীরা। মিছিলটি হলপাড়া থেকে বেরিয়ে টিএসসি ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়। তাদের দাবি, মঙ্গলবার বিকেলে ধর্ষণ বিরোধী পদযাত্রার নামে পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে রমনা বিভাগের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন, উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম, 2 নারী পুলিশ সদস্য এবং 3 জন পুরুষ কনস্টেবল আহত হন। জাতিসংঘের মহাসচিব আসার আগে কোন কোরআনদাররা কোন উদ্দেশ্য নিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, মানুষকে দেখাচ্ছে যে বাংলাদেশ ভালো নেই, কারা চাচ্ছে আমরা চাই তাদের মগজ সম্মোচন করা হোক। ওই লাকি আক্তাররা তারা হচ্ছে গণজাগরণের মঞ্চ তৈরি করে এই বাংলাদেশে যে বিচারহীনতা সংস্কৃতি সেটা তৈরি করেছিল। তাদের সিলসিলার যে সমস্ত কোরআনদার রয়েছে তারা আজকে আমার দেশের দায়িত্বরত পুলিশ বাহিনীর হামলা করেছে। শেয়ার করে দিতে যাচ্ছি, যে বিচারহীনতার সংস্কৃতি আনা হয়েছিল সেই বিচারহীনতার সংস্কৃতি মারিয়ে আমরা শাহবাগীদের বিচার করব ইনশাআল্লাহ।
নতুন রাজনৈতিক দল নিবন্ধনে থাকছে না নতুন কোনো শর্ত, তবে পুরনো শর্ত শিথিলে সংস্কার কমিশন সুপারিশ করলেও তা আমলে নেয়নি নির্বাচন কমিশন। ডিসেম্বরে নির্বাচন দিতে হলে সবকিছুকে আমলে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। দেশ টিভিকে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। শিউলি রায়ের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মনিরুল ইসলাম। ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন, তাই নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আবেদনের শেষ সময় ধার্য করা হয়েছে 20 এপ্রিল। এর মধ্যে যারা নিবন্ধনের আবেদন করবে তাদের জন্য থাকছে না নতুন কোনো শর্ত। আগামী 20 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে আমাদের কাছে আবেদন করবেন, আমরা সেটা পর্যালোচনা করব এবং তার পরবর্তীতে যে নিবন্ধন প্রক্রিয়া আছে সেটা সম্পন্ন করব। কোনো পরিবর্তন নেই। এর আগে যে বিধিগত ব্যবস্থাগুলো ছিল যে 1/3 জেলা পর্যায়ের, 100টা উপজেলা পর্যায়ে এবং অন্যান্য যে শর্তগুলো আছে সেটা বিজ্ঞপ্তিতেও এটা দেওয়া আছে। নতুন কোনো শর্ত এখানে আলাপ করা হয়নি, কোনো শর্ত শিথিলও করা হয়নি। তবে পুরনো শর্ত শিথিলে নির্বাচন সংস্কার কমিশন সুপারিশ করলেও তা আমলে নেয়নি নির্বাচন কমিশন। তারা বলছে ডিসেম্বরে নির্বাচন, তাই নতুন দল নিবন্ধন সহ সব কার্যক্রম শেষ করতে হবে দ্রুততার সাথে। ট্র্যাডিশনালি জারি করে থাকি, কারণটা হচ্ছে যে সব সময় যদি রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন করে, দেখা যাবে যে শিডিউল ডিক্লারের কয়েকদিন আগে এসে একজন আবেদন করলেন যে আমি নিবন্ধন চাই, তখন দেখা যাবে যে সময়ের স্বল্পতার কারণে তিনি তার রেজাল্টটা পাবেন না, আমরাও দিতে পারব না। সেজন্য একটা ডেডলাইন ধরে আমরা একটা বিজ্ঞপ্তি দিয়ে থাকি, যাতে রাজনৈতিক দল যারা নিবন্ধন চাবেন তারাও একটি সময়সীমার ভিতরে তাদের প্রস্তুতি নিয়ে সঠিকভাবে একটা আবেদন করার সুযোগ পান। সেই অর্থেই বিজ্ঞপ্তিটা জারি করা। তবে নতুন করে নিবন্ধন নেয়ার তালিকায় সবথেকে আলোচনায় আছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, আগামী নির্বাচন যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় সেই ব্যাপারে তৎপর থাকবে তারা। এখানে তো ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে, এখানে সকল রাজনৈতিক দল তাদের মতামতগুলো দেবেন। আমরাও রাজনৈতিক দল হিসেবে আমরা মতামতগুলো রাখবো এবং সেই সাথে এখানে আমরা তো লক্ষ্য রাখছি যে কিভাবে আসলে এখানে নির্বাচন নিয়ে সকলে যে পরিমাণ আগ্রহ এবং উদ্দীপনা দেখাচ্ছেন, আমরাও একই মাত্রায় আগ্রহ আছে, কিন্তু সেই সাথে আমরা চাই যে সামনে নির্বাচনটি অ্যাবসলুটলি প্রশ্নহীন একটি নির্বাচন হোক, যাতে করে আমরা গত 3টা নির্বাচনের ট্রমা কাটিয়ে উঠতে পারি। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে তো যেই প্রশ্নবিদ্ধ জায়গাগুলো আছে সেখানে আমরা অবশ্যই আমাদের মতামত এবং ভূমিকা পালন করব। এখানে প্রতিবাদ প্রয়োজন হলে আমরা প্রতিবাদ করব এবং যদি পাল্টানোর জন্য কোনো কথা বলা লাগে আমরা সেটাও করব। বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 49টি। নতুন নিবন্ধন শেষ হওয়ার পরে যার সংখ্যা আরও বাড়বে, ফলে বাড়বে নির্বাচন কমিশনের কাজের পরিধিও। সেভাবে প্রস্তুতি নিয়ে রাখছে তারা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। আগামী সম্ভাবনা ধরে রাখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সমালোচনা করতে গিয়ে এমন পরিস্থিতি তৈরি করা যাবে না যাতে দেশ ও জাতির গুরুত্বপূর্ণ বিষয় হারিয়ে যায়। শুধু নির্বাচন ও সরকার ব্যবস্থা নয়, পণ্যমূল্য, শিক্ষা, স্বাস্থ্য খাতেও সংস্কার জরুরি। এদিকে পতিত ফ্যাসিস্ট দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করে যাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আরও জানাচ্ছেন সাদ আহমেদ। বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের সম্মানে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম রাজধানীর শুটিং ক্লাবে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের নানা অসঙ্গতি তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, নির্বাচন ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকারের পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা, স্বাস্থ্য, শ্রমিকের ন্যায্য মূল্য ও পরিবেশ দূষণে গুরুত্ব দিতে হবে। এই 20 কোটি মানুষের দেশে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আছে। আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সঠিক শিক্ষা ব্যবস্থা যদি গড়ে তুলতে সক্ষম না হই, তাহলে কি করে আমাদের পক্ষে সম্ভব এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, কি করে সম্ভব একটি সমৃদ্ধশালী দেশকে গড়ে তোলা। রাজনৈতিক দলগুলো একে অন্যের সমালোচনা করতে গিয়ে যেন আগামীর সম্ভাবনা নষ্ট না হয় সেদিকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আমরা বাস্তবধর্মী সমালোচনা অবশ্যই করব একজন আরেকজনের, কিন্তু সমালোচনা করতে গিয়ে এমন পরিস্থিতিতে যাতে আমরা এসে না দাঁড়াই যেখানে আমরা জনগণের
এই ইস্যুগুলোকে, দেশের এই ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে ভুলে যাব, আমাদের কাছে অন্য কিছু মুখ্য হয়ে যাবে, এগুলো গৌণ হয়ে যাবে। এটি যদি হয় তাহলে এই দেশের সম্ভাবনা সব শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যেতে পারে। এবং অবশ্যই এটি আমাদের এই ঘরে উপস্থিত কারোরই সেটি চাওয়া নয়, কারোরই সেটি চাওয়া নয়। এদিকে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, ফটো সাংবাদিক ও ভিডিও সাংবাদিকদের সম্মানে রাজধানীর একটি হোটেলে ইফতার মাহফিল আয়োজন করে আমরা বিএনপি পরিবার। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, পতিত ফ্যাসিস্ট অবৈধ অর্থ ও সম্পদ ব্যবহার করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমাদের সরকার আজকে অবস্থান নিয়েছে সচিবালয়, থানা পরিষদ, ইউনিয়ন পরিষদ, সমস্ত জায়গায় তারা অবস্থান নিয়েছে। অবৈধভাবে গত 17 বছর টাকা কামিয়েছে, আর আগামী 17 বছর এই টাকা খরচা করবে বাংলাদেশ ধ্বংস হওয়ার পিছনে। এই দেশটাকে তারা অসুস্থ করে ফেলবে, এই দেশে মানুষকে তারা অসুস্থ করে ফেলবে, এই দেশে গণতন্ত্রকে তারা অসুস্থ করে ফেলবে। এ সময় ব্যবসায়ী সহ আওয়ামী দোসরদের অবস্থান তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা আব্বাস। কোন কোন রাজনৈতিক দলের? সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। সংস্কারের পাশাপাশি ডিসেম্বরের মধ্যেই আইনসভা ও গণপরিষদ নির্বাচন সম্ভব, তবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে হবে বলে জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এজন্য মত পার্থক্য থাকলেও আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী বিরোধী সকল রাজনৈতিক দলের ঐক্যমত্য প্রয়োজন বলেও জানান তিনি। এছাড়া দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, এ বিষয়ে সকলকে একটি সিদ্ধান্তে আসতে হবে। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। রাজনীতির মাঠে পরস্পর বিরোধী উত্তপ্ত বাক্য বিনিময় হলেও আবারও একই টেবিলে জুলাই অভ্যুত্থানের অংশীজনরা। ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যমত হতে জুলাই অভ্যুত্থানের 7 মাস পর মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের টেবিলে বিএনপি, জামায়াত, ছাত্রদের নবগঠিত এনসিপি সহ অন্যান্য দলের নেতারা। মঙ্গলবার রাজধানীর এক হোটেলে ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার অনুষ্ঠান আয়োজন করে তরুণদের নতুন দল এনসিপি। এ সময় দলের সদস্য সচিব আক্তার হোসেন জানান, আওয়ামী লীগের বিরুদ্ধে সবাইকে একই ছাদের নিচে আসতে হবে। যারা জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের সময়কালে নারকীয় নরহত্যা চাপিয়ে দিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, সে আওয়ামী লীগের বিরুদ্ধে আজকের এই ইফতার মাহফিলে আসা প্রত্যেক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষকে একমত হয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করবার অনুরোধ জানাচ্ছি। সংস্কার শেষে নির্ধারিত সময়ে একই সাথে আইনসভা ও গণপরিষদ নির্বাচন সম্ভব বলে জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। যে সামনে নির্বাচনটা একই সাথে আইনসভা এবং একই সাথে গণপরিষদ নির্বাচন করা সম্ভব, এবং এর মাধ্যমে একটি নতুন সংবিধান এবং নতুন করে আমরা গণতন্ত্রের পথে উত্তরণ করতে পারবো। সরকার যে নির্ধারিত সময় দিয়েছে, সেই নির্ধারিত সময়ের মধ্যেই এই সকল কার্যক্রম করে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব, কিন্তু নির্বাচনের আগে অবশ্যই আইন শৃঙ্খলার পরিস্থিতির উত্তরণ ঘটতে হবে। নাহিদ অভিযোগ করেন, বাংলাদেশ বিরোধী শক্তিরা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিচারের মাধ্যমে আওয়ামী লীগের ফয়সালা করা জরুরি। মাফিয়া, লুটেরা, ব্যবসায়িক শ্রেণী ও ষড়যন্ত্রকারী নানান বৈদেশিক শক্তিকে সুযোগ করে দিতে পারে। বিচারের মাধ্যমে আমরা আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা করতে চাই। তবে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারকে আহ্বান জানান তিনি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ভারতের গণমাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে প্রকাশ করা সংবাদ মিথ্যা ও পরিকল্পিত বলে দাবি করেছে আইএসপিআর। মঙ্গলবার রাতে আইএসপিআর এক বিবৃতিতে জানায়, ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এবং ইন্ডিয়া টুডে সম্প্রতি সেনাবাহিনীতে অভ্যুত্থানের সম্ভাবনা এবং চেইন অব কমান্ড ভাঙার মতো ভিত্তিহীন ও মন গড়া প্রতিবেদন প্রকাশ করেছে। উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, এই প্রতিবেদনগুলো সম্পূর্ণ মিথ্যা এবং সুস্পষ্টভাবে একটি পরিকল্পিত বিভ্রান্তিমূলক প্রচারণার অংশ, যা বাংলাদেশের স্থিতিশীলতা ও সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে করা হচ্ছে। এতে উল্লেখ করা হয়, ভারতের দ্য ইকোনমিক টাইমস একাধিকবার এ ধরনের ভুয়া খবর প্রকাশ করেছে। এসব সংবাদ থেকে বিরত থাকতে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়। রমজানমুখী পণ্যের দামের ঊর্ধ্বমুখীর মধ্যে এবার কুষ্টিয়ায় বাড়ল চালের দাম। সব ধরনের চাল কেজি প্রতি 2 থেকে 3 টাকা বেড়েছে। সংকট রয়েছে বোতলজাত সয়াবিন তেলেরও, ফলে ভোক্তারা পড়েছে চরম বেকায়দায়। দ্রুত সংকট নিরসন সহ বাজার নিয়ন্ত্রণের দাবি সাধারণ ভোক্তাদের। ইরফান আনার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট।
স্বাভাবিকভাবে রমজানে চাহিদা কম থাকায় নিম্নমুখী থাকে চালের বাজার। তবে এবছর একেবারেই তা ব্যতিক্রম। দাম কমাতো দূরের কথা, উল্টো রমজানের প্রথম সপ্তাহ থেকে কুষ্টিয়ার বাজারগুলোতে সব ধরনের চালের দাম বেড়েছে কেজি প্রতি 2 থেকে 3 টাকা। সরু মিনিকেট চাল কেজিতে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 থেকে 81 টাকায়। কেজিতে 2 থেকে 3 টাকা করে বেড়েছে কাজললতা ও মোটা আটাশ চালের দামও। এছাড়াও সব ধরনের রমজানমুখী পণ্যের দামও ঊর্ধ্বমুখী। তীব্র সংকট দেখা দিয়েছে বাজারে বোতলজাত সয়াবিন তেলেরও। রমজানের শুরু থেকে আমরা এখন পর্যন্ত তেল ওইভাবে পাচ্ছি না। আমাদের এখন তেলের চাহিদা হচ্ছে 5 গ্রাম, সেটা আমাদের 1 গ্রাম দিতে 1 সপ্তাহ ধরে। বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি, শসা বিক্রি হচ্ছে হাইব্রিডটা 40 টাকা কেজি, দেশিটা 50 থেকে 60 টাকা কেজি। আর লেবুর দামটা বাড়ছে 40 টাকা হালি একটা বিক্রি হচ্ছে, এটা আর ওই পাশে একটা আছে 50 টাকা হালি। এদিকে রমজানমুখী পণ্যের দামের ঊর্ধ্বগতির মধ্যেই নতুন করে চালের দাম বাড়াই ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা পড়েছেন চরম বিপাকে। দ্রুত সংকট নিরসন সহ বাজার নিয়ন্ত্রণের দাবি তাদের। চাল ছিল 1620 টাকা 50 টাকা বস্তা গোল্ডেন মিনিকেট চাল, সেই চাল এখন খাইতেছি 2000 টাকা বস্তা। প্রত্যেকটা বাজারে যদি প্রশাসনের লোক থাকে তো এমনিতেই নিয়ন্ত্রণ আসবে। রমজান মাসের উপলক্ষে দাম বেশি না, এর আগের তুলনায় কেন দাম বেশি হচ্ছে এটা আপনাদের দেখা উচিত, তদারকি করা উচিত। আর জেলা প্রশাসক বলছেন বাজারে দ্রব্যের দাম বৃদ্ধির পেছনে কাজ করছে অদৃশ্য শক্তি, যা খুঁজে পাচ্ছেন না তারা। তবে নিয়মিতই বাজার তদারকি করছেন বলে জানান তিনি। অদৃশ্য কিছু হাত আছে যেগুলিকে আমরা মানে সত্যিকার অর্থে খুঁজে পাচ্ছি না প্র্যাকটিক্যালি, সে কারণে কিছু সমস্যা তো আছেই। সেগুলো যদি আমরা ধরতে পারি তাহলে এটা আমার মনে হয় যে খুব সহজেই সমাধান করা যাবে। রমজানে যখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ব্যবসায়ীরা নামে দ্রব্যের দাম কমানোর প্রতিযোগিতায়, তখন বাংলাদেশের ব্যবসায়ীরা নামে অধিক মুনাফা লুটতে। তাই এসব মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি সাধারণ ভোক্তাদের। নাইদা শান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করা হলেও মেহেরপুরে কোনোভাবেই বন্ধ হচ্ছে না তামাকের উৎপাদন ও বিপণন। বিভিন্ন কোম্পানির প্রচার ও প্রণোদনায় প্রলুব্ধ হয়ে তামাক চাষে ঝুঁকছেন চাষিরা। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও এই তামাক চাষ কোনো উদ্যোগ নেই স্থানীয় কৃষি বিভাগের। মেহেরপুর থেকে আখতারুজ্জামানের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। বিস্তীর্ণ এলাকা জুড়ে এই সবুজ সমাহার কোনো সবজি কিংবা ফলমূলের নয়। পরিচর্যায় ব্যস্ত কৃষক যত্ন নিচ্ছেন বিষাক্ত তামাকের। সবজি সহ অন্য ফসলের ন্যায্য মূল্য না পেয়ে মেহেরপুরের কৃষকরা এভাবেই ঝুঁকে পড়ছেন তামাক চাষে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় বর্তমানে 950 হেক্টর জমিতে চাষ হয়েছে তামাকের। যদিও তামাক বিরোধী সংগঠনগুলো বলছে এ সংখ্যা এর চেয়েও কয়েক গুণ বেশি। তামাক কোম্পানিগুলো নগদ অর্থ প্রণোদনা দিয়ে কৃষকদের প্রলুব্ধ করছেন। এই জেলাকে যদি সুন্দর রাখতে হয়, পরিবেশ যদি সুন্দর রাখতে হয়, তাহলে তামাক চাষ তুলে দেওয়ার কোনো বিকল্প নেই। চাষিরা বলছেন গেল 2 বছর সবজি, ধান, পাট সহ অন্য ফসলের দাম পাওয়া যায়নি। তাই লাভজনক হওয়ায় মাটি ও পরিবেশের ক্ষতি জেনেও তামাক চাষ করছেন তারা। নবাদ করতে গেলে লাভ হয় না, সার মাটি দেয় কোম্পানি, সার মাটি দেয়, এই সুবিধা পাই তাই তাকায় তামাক। মাটির যদিও ক্ষতি হয় তবু তো আমাদের বাঁচতে হবে, খেয়ে বাঁচতে হবে। আমরা এই লাভবানের নাকি এই তামাকের আবাদ আমরা করি। তামাক কোম্পানির লোকজন আইসি বিভিন্ন রকম পরামর্শ দেয়, সেই মোতাবেক আমরা কাজ করি। জেলার বিভিন্ন মাঠে ইতোমধ্যেই রোপণ করা হয়েছে তামাকের চারা। আবার কোথাও তামাক পাতা সেকার জন্য তোলা হচ্ছে চুল্লি। এসব চুল্লিতে বিভিন্ন ধরনের পলিথিন ও ঝুট কাপড় পুরানো হয়, ফলে বিকট গন্ধে বাতাস দূষিত হয়। তামাক চাষের জন্য কোম্পানিগুলো আগে থেকেই চাষিদের নগদ টাকা ও কীটনাশক সরবরাহ করে থাকে। কোম্পানির লোক ওই সার দেয়, এই করে 12-14 টাকা দেয়, ঘর তোলার টাকা দেয়। এই সমস্তগুলো আমার মাধ্যমে আমরা এইসব কাজগুলো করি। কোম্পানি ওই কিছু চাষ খরচ দেয়, কিছু সার দেয়, কিছু তোমার ওই যে এখন ঘর তোলা কিছু টাকা দেয়, এইভাবে একটু দেয়। জেলা জুড়ে তামাক চাষের দৌরাত্ম্য বাড়লেও নিশ্চুপ স্থানীয় কৃষি বিভাগ। নিজেদের কর্মকাণ্ড নিয়ে কথা বলতেও রাজি হননি কৃষি বিভাগের এই কর্মকর্তা। সরকার পারে না বন্ধ করতে, এক কথা কিন্তু কেন করে না? এখানে অনেকগুলো ফাংশন আছে, তো এইখানে আমার কথা বলাটা সমীচীন না। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর তামাক চাষ বন্ধে কৃষকদের নিরুৎসাহিত করতে উদ্যোগ দেখতে চান পরিবেশবিদরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলার হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। সেই সঙ্গে নেই কোটি কোটি টাকার যন্ত্রপাতি ব্যবহার করার মতো দক্ষ জনবল।
এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, কি ভোগান্তি পোহাতে হচ্ছে সেবা প্রার্থীদের এবং সমস্যা সমাধানের ব্যাপারে কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ, জানাবেন বিস্তারিত। তো মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল, এই হাসপাতালটিতে চিকিৎসক সহ জনবল সংকটে কিন্তু চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে 2017 সালে 100 শয্যা থেকে 250 শয্যা উন্নীত হয় এই জেলা সদর হাসপাতালে। তো এই হাসপাতালে 250 শয্যার ডাক্তার তো দূরের কথা, 100 শয্যার যে ডাক্তার থাকার কথা তার চাইতেও কিন্তু কম রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 20 জন যেখানে বিশেষজ্ঞ ডাক্তার থাকার কথা সেখানে রয়েছে মাত্র 13 জন, 16 জন থাকার কথা মেডিকেল অফিসার, সেখানে আছে 13 জন। যে অন্যান্য যে চিকিৎসক রয়েছেন যে সেগুলো কিন্তু সংকট রয়েছে। আর এছাড়া প্রতি বছর নার্স নিয়োগ দেওয়া হলেও কিন্তু ডাক্তার কিন্তু প্রদান না হওয়ার কারণে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। তো আমরা এ বিষয়ে কথা বলেছি হাসপাতালের যে তত্ত্বাবধায়ক রয়েছে বাহাউদ্দিন, তার সাথে তিনি যেটি বলছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পত্রের মাধ্যমে বারবার জানানো হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো ডাক্তার প্রদান করেনি, যে কারণে যে প্রতিনিয়ত যে রোগীর সংখ্যা বাড়ার কারণে কিন্তু তারা চিকিৎসা দিতে নিয়মিত হিমশিম খাচ্ছে। আমরা রোগীদের সাথে কথা বলেছি, রোগীরা যেটি বলছেন যে তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে অনেক সময় ডাক্তার না দেখিয়ে তাদের কিন্তু বেসরকারি ক্লিনিক হাসপাতালে গিয়ে তাদেরকে ডাক্তার দেখাতে হচ্ছে, চিকিৎসা নিতে হচ্ছে। এবং আরো যেটি অভিযোগ রয়েছে যে সদর হাসপাতালটিতে কিডনি ডায়ালিসিস ইউনিটে যে 5টি যন্ত্র দেওয়া হয়েছিল সেই যন্ত্রটিও 6 মাস যাবৎ নষ্ট হওয়ার কারণে কিন্তু কিডনি রোগীরাও চিকিৎসা দিতে পারছেন না এবং সেই ইউনিটটি এখন বর্তমানে বন্ধ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো আমরা এই বিষয়ে কথা বলেছি কর্তৃপক্ষের সাথে। কর্তৃপক্ষ যেটি বলছেন যে এই যে কিডনি ডায়ালিসিস ইউনিটের যেটি বন্ধ হয়েছে সেটির জন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে, তারা প্রতিনিধি দলও পাঠিয়েছিলেন কিন্তু এখন পর্যন্ত কোনো সুরা হয়নি। তো রোগীরা যেটি বলছেন যে এই জেলা সদর হাসপাতালটিতে যদি এইভাবে যন্ত্রাংশ নষ্ট হয়, ডাক্তার সংকট থাকে, তাহলে এই সেবা থেকে তারা নিয়মিত বঞ্চিত হচ্ছেন বলে তারা জানিয়েছেন। তো এক্ষেত্রে যে কিডনি ডায়ালিসিস যে যন্ত্রগুলো নষ্ট হয়েছে এই সরকারি হাসপাতালে 400 টাকা ফি দিয়ে কিন্তু তারা ডায়ালিসিস করতে পারতো, কিন্তু এই নষ্ট হওয়ার কারণে তারা বেসরকারি ক্লিনিক এবং হাসপাতালে ঢাকাতে গিয়ে তারা 1200 থেকে 1500 টাকা খরচ করে ডায়ালিসিস করতেছে, অতিরিক্ত অর্থ কিন্তু হচ্ছে বলে রোগীরা অভিযোগ করেছেন। এবং রোগীরা যেটি বলছেন যে গত আওয়ামী সরকারের সময় মানিকগঞ্জের যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক ছিলেন তিনি তার নিজ জেলার এই হাসপাতালটিতেও কিন্তু তারা কাঙ্ক্ষিত যে সুবিধা দেওয়ার কথা সে কোন রকম সুযোগ সুবিধা তারা দেয়নি, এবং কি ডাক্তার সহ যে জনবল সংকট এবং অন্যান্য যে যন্ত্রাংশের যে সংকট রয়েছে সেগুলোর কোনো সমাধান করেনি। তো কর্তৃপক্ষ বলছেন যে যদি এই ডাক্তার প্রদান না হয়, এই জনবল যদি সংকট নিরসন না হয়, তাহলে তারা এই চিকিৎসা দিতে অনেকটা হিমশিম খাচ্ছে এবং কি তারা এই চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে তারা জানিয়েছে। তো মানিকগঞ্জবাসীর দাবি যে এই সংকট নিরসন করে যেন মানিকগঞ্জবাসীর সেবা কাঙ্ক্ষিত সেবা পায় তার ব্যবস্থা করে সরকার, তার দাবি জানিয়েছে। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জ জেলা যে সদর হাসপাতাল তার সর্বশেষ খবর। আলিম, আপনাকে ধন্যবাদ। চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। মুসলিম স্থাপত্যশৈলীর একটি অনন্য নিদর্শন সাতক্ষীরার প্রবাজপুর শাহী জামে মসজিদ। বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ এটি, অথচ সুদৃষ্টির অভাবে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে মসজিদটি। সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন নাসরিন আক্তার। বাংলাদেশের সর্বদক্ষিণ পশ্চিম অঞ্চলের সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায় প্রবাজপুর গ্রামে অবস্থিত প্রবাজপুর শাহী জামে মসজিদ। 1693 খ্রিস্টাব্দে সম্রাট আওরঙ্গজেব শাসনামলে নির্মিত হয় এই মসজিদ। সম্রাটের ফৌজদার নবাব নুরুল্লাহ খাঁ মসজিদ নির্মাণে 50 বিঘা জমি দান করেন। মসজিদটি টাঙ্গাইলের আতিয়া জামে মসজিদ, নারায়ণগঞ্জের শাহী মসজিদের মতো এক গম্বুজ বিশিষ্ট। দৃষ্টিনন্দন এ মসজিদের বহির্বিভাগ দৈর্ঘ্যে 52 ফুট 5 ইঞ্চি ও 39 ফুট 8 ইঞ্চি প্রশস্ত। মসজিদটির অভ্যন্তরে 21 ফুট 6 ইঞ্চির বর্গাকৃতির একটি নামাজের জায়গা আছে।
মসজিদটিতে মোট 10টা দরজা থাকলেও বর্তমানে দরজার নিচের অংশে পাতলা প্রাচীর নির্মাণ করে জানালার আকৃতি করা হয়েছে। 3টি অলংকৃত মেহরাবও রয়েছে মসজিদটিতে। আমি পাবনা থেকে আসছি, এখানে শুনলাম যে খুব ঐতিহ্যবাহী মসজিদ, তাই নামাজ পড়তে আসলাম। এই মসজিদটা খুব সুন্দর। পরভেজ খান নামক একজন সৈনিক তার সৈন্যদের নামাজ পড়ার জন্য নাকি এই মসজিদ নির্মাণ করেছিল। যে এই মসজিদটা সংরক্ষণ হোক সরকারিভাবে এবং এই মসজিদের আদলে আরেকটা এখানে মসজিদ বানানো হোক, কারণ প্রতিনিয়ত এখানে মানুষজন আসতেছে নামাজ পড়তে, তো মুসল্লিদের জায়গার সংকট হয়ে যায়। শুধু পুকুরটা বাদে এর আশপাশ সম্পূর্ণ জমি আপনার বেদখল হয়ে আছে এবং এটা বর্তমানে হাইকোর্টে এটা কেস চলমান। সময়ের সঙ্গে সঙ্গে মসজিদটির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রয়োজনীয় সংস্কারের অভাবে রয়েছে ধ্বংসের ঝুঁকিও। সত্ত্বেও আমরা এই মসজিদে যাতে সংস্কারের কাজ দ্রুত ত্বরান্বিত হয়, প্রত্নতত্ত্ব বিভাগ আমাদের দিকে এই নেক নজর করে। ইসলাম ঐতিহ্যের ধারক প্রবাজপুর মসজিদ রক্ষণাবেক্ষণ ও সংস্কারে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক। চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থী জমজম ইসলাম রাতুলকে নির্মমভাবে নির্যাতন চালানো হয় মিরপুরের তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসায়। নির্যাতনের সেই ভিডিওটি মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাত্র 10 বছর বয়সী জমজমকে নির্যাতন করে মাদ্রাসাটির 8ম শ্রেণীর 3 শিক্ষার্থী। বিষয়টি প্রাথমিকভাবে মাদ্রাসায় জানাজানি হলে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় মাদ্রাসার কর্তৃপক্ষ। বিস্তারিত রাফিউল ইসলাম রাতুলের রিপোর্টে। তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার 4র্থ শ্রেণীর ছাত্র জমজম ইসলাম রিতুলকে এভাবেই পাশবিক নির্যাতন করে একই মাদ্রাসায় পড়ুয়া 8ম শ্রেণীর 3 শিক্ষার্থী ইয়ামিন, মামুন ও সিয়াম। দেশ টিভির হাতে আসা সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় মাদ্রাসার একটি কক্ষে 4 ফেব্রুয়ারি রাত 8টা থেকে রিতুলকে লাঠি দিয়ে টানা 1 ঘন্টা বেধড়ক মারধর করা হয়। আমাকে 7 তলা থেকে 5 তলায় নিয়ে আসা হয়েছে, জোরাজোরি করে ডাইকা আনতেছিল। তারপর আমি বলছি যে একটা উস্তাদজি দেখছিল, বলছিলাম উস্তাদজি আমাকে মারতে নিয়ে যায়। তারপর উস্তাদজি দেখা তেমন কোনো গুরুত্ব দেয়নি, একটু ছড়াই চলে গেছে। তারপর আমাকে রুমে নেওয়ার পর কাননকে অনেক মারাইতেছিল, আমাকে কানন মারছে। তারপর ওই মামুনরা এসে বলে তোর মায়ের ভাল লাগতেছে না, তুই কিভাবে মারস, কেমনে কি করস। তারপর ওরা এসে আমাকে ইচ্ছা মতো মারছে। ভুক্তভোগীর নির্যাতনের বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে 2টি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেন। বিষয়টি প্রাথমিকভাবে মাদ্রাসায় জানাজানি হলেও তা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় মাদ্রাসা কর্তৃপক্ষ। ঘটনার সত্যতা জানতে মিরপুরের রূপনগরে ওই মাদ্রাসায় যায় দেশ টিভি। সেখানে গিয়ে পাওয়া যায়নি মাদ্রাসার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের কাউকেই। তবে অফিস কক্ষে উপস্থিত থাকা এক শিক্ষককে পাওয়া গেল কথা বলতে না চাইলে গোপনে ধারণ করা হয় তার বক্তব্য। ওদের মারছে বলতে ওই যে ওদের মানে টাকাদের জন্য আর কি যা করার জোর পূর্বক যা করার। ও যদি বলতো স্যারকে তাহলে এই ঘটনাটার সামনের দিকে আগে যেত না। মাদ্রাসার দায়িত্বে থাকা প্রিন্সিপালকে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও ফোন ধরেননি তিনি। এ ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগী রিতুলের পরিবারকে মাদ্রাসা কর্তৃপক্ষ হুমকি ধামকিও দিয়েছে বলে অভিযোগ তাদের। আমার বড় ভাইয়ের ভিসা নাকি বন্ধ করে দিবে, আমার বড় ভাই কিছু করতে পারবে না। আমার মেজু ভাইকে বলছে তোরে আমি দেখা নিমো, খারাপ খারাপ কমেন্ট মন্তব্য, আমার ভাই নাকি কুলাঙ্গার, এইসব ওনাদের ভাঙচুর করছে, এটার আমি বিচার চাই। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি, ঢাকা। যশোরে চোরাচালানিদের ধরতে ধাওয়া করার সময় দুর্ঘটনার কবলে পড়ে এক বিজিবি সদস্য নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও এক বিজিবি সদস্য। মঙ্গলবার রাত 8টার দিকে বেনাপোল পুটখালী সীমান্তের বারোপোতা পুটখালী সড়কে দুর্ঘটনা ঘটে। বিজিবি জানায় নিয়মিত টহল দলের সদস্যরা মোটরসাইকেল যোগে চোরাচালানিদের ধাওয়া করলে দ্রুত গতির কারণে রাস্তার পাশে কালভার্টের সাথে ধাক্কা লেগে 2 বিজিবি সদস্য আহত হয়। তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিজিবি সদস্য সিফাই মোজাম্মেল হককে মৃত ঘোষণা করেন এবং তার সাথে থাকা হাবিলদার দেলোয়ার হোসেনকে গুরুতর আহত অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানায় বিজিবি।